জি, মানে ওজনটা রক্ষা করতে পারবে কিনা সেটা নির্ধারণ করার তো আসলে জনগণ করবে। এখানে ব্যাপারটা হচ্ছে যে এনসিপির যে লক্ষ্যে এনসিপি গঠিত হয়েছে, এনসিপি বলছে যে বিচার সংস্কার এবং ধরেন মানে বিচার এবং সংস্কারের জন্যই এনসিপি গঠন করা হয়েছে। এনসিপির প্রধান লক্ষ্য হচ্ছে এখন এই মুহূর্তে এইটা। তো সেক্ষেত্রে ধরেন জুলাই ঘোষণাপত্রের যে ব্যাপার, এটা তো আরও 7-8 মাস 6-7 মাস আগের কথা। ডিসেম্বরেই সবাই মিলে জুলাই ঘোষণাপত্র করার উদ্যোগ নেওয়া হয়েছিল, সব পক্ষের সাথে কথা বলা হয়েছে। সরকারের পক্ষ থেকে তখন বলা হয়েছে যে এটা সরকারি উদ্যোগী হয়ে করবে। 6 মাস পার হয়ে গেছে। এর মধ্যে আমরা গত মাসে একটা মানে 1 মাসের 30 কর্মদিবসের মধ্যে তারা জুলাই ঘোষণাপত্র দিবে সেই রকম একটা শুনেছি, কমিটমেন্টও শুনেছি সরকারের কাছ থেকে, কিন্তু 30 কর্মদিবস পার হয়ে গিয়েছে, এখনও কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তো স্বাভাবিকভাবেই জুলাই ঘোষণাপত্র সরকার করতে পারবে বলে আমাদের কাছে এখন আর মনে হচ্ছে না। তো আমাদের তো আসলে দায় আছে, আমরা যেহেতু জুলাই রাস্তায় ছিলাম এবং জুলাই গণ অভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে এনসিপির জন্ম হয়েছে। তো জুলাইকে তো আমরা অন্যরা অস্বীকার করতে চাইলেও আমরা তো অস্বীকার করতে পারি না। অতএব জুলাই ঘোষণাপত্র দেওয়ার আমাদের একটা দায় আছে। আমরা সেই দায়ে জুলাইয়ে যারা শহীদ, জুলাইয়ে যারা আহত এবং জুলাইয়ে যে লক্ষ লক্ষ ছাত্র জনতা, কোটি কোটি ছাত্র জনতা রাস্তায় নেমেছিল, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকে ধারণ করার দায় আমাদের আছে। সেই দায় নিয়ে আমাদেরকে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। এখন ইন দ্য মিন টাইম সরকার যদি উদ্যোগী হয়, এগিয়ে আসে, তখন পরিস্থিতি হয়তো ভিন্ন হতে পারে। সরকার যদি এগিয়ে না আসে, উদ্যোগী না হয়, তখন তো আমাদেরকে দিতেই হবে। সেক্ষেত্রে শুধু কি এনসিপির তরফ থেকে হবে নাকি আপনাদের দিক থেকে চেষ্টা থাকবে এখানে অন্য অন্য রাজনৈতিক দলকে না, আমরা অবশ্যই গণ অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার সবার সাথে আলাপ আলোচনা করে সবাইকে নিয়ে এটা করার চেষ্টা করবো। এটা তো আমরা আগেও করেছি। আগে ডিসেম্বরে যখন আমরা এই চেষ্টা করেছি তখন আমরা এটা করেছি, আমরা আগেও করেছি। আর জুলাই ইশতেহার এটা কি আপনাদের দলের ইশতেহার হিসেবে আসছে? জুলাই ইশতেহার বলতে আমরা আসলে আমাদের একটা ইশতেহার দিচ্ছি। আমাদের মানে যে কোনো রাজনৈতিক দলের তো একটা ইশতেহার থাকে। যেমন ধরেন বিএনপির একটা 31 দফা আছে। তো আমাদের তো মানে আমরা ওইভাবে কোনো রাজনৈতিক ইশতেহার এখনো দিতে পারিনি, মাত্রই 3 মাস কিছুদিন হয়েছে বয়স। তো আমাদের একটা ইশতেহার দেওয়ার পরিকল্পনা আছে। আমরা এই আগামী পরশু থেকে দেশব্যাপী পদযাত্রা শুরু করব। সারা বাংলাদেশ ঘুরে এসে আমরা অগাস্টে আমরা হচ্ছে জুলাইয়ের ইশতেহারটা দিব, মানে এনসিপির ইশতেহারটা দিব। সম্ভবত আমরা একটা 24 দফা ইশতেহারে যাচ্ছি, 24কে ধরেন ধারণ করে আর কি। একেবারে শুরুতে একটা ইঙ্গিত রুমিন ফারহানা করছিলেন যে ডানপন্থী শক্তিগুলো মিলিত হয়েছিল। এনসিপি নিজেকে মধ্যপন্থী দল হিসেবে পরিচয় দিচ্ছে, কিন্তু আবার ওই অভিযোগটা বারবার ঘুরে ফিরে আসছে যে এনসিপি কি ডানপন্থার দিকে ঝুঁকছে কিনা। এই যে নিজেদের রাজনীতি পরিষ্কার করা, আসলে এনসিপির মূল রাজনৈতিক দর্শনটা কি, সেটা কি আপনারা ঠিক করতে পেরেছেন? না, মানে এনসিপি এখন পর্যন্ত যে ঘোষণাপত্র দিয়েছে, যেই তার যে লিখিত যে অবস্থান আছে, তাতে কোথায় কার কাছে ডানপন্থী মনে হয়েছে আমি আসলে ঠিক জানি না, মানে এটা আমি ঠিক বুঝতে পারিনি। এটা ধরেন এখানে তো ধরেন বিভিন্ন মতের মানুষ আছে, কিন্তু এনসিপি একটা দলীয় অবস্থান আছে, একটা ঘোষণাপত্র আছে। এনসিপি আসলে বাংলাদেশের যে পুরনো ফ্যাসিবাদী ব্যবস্থা, এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চায়। এখন ধরেন এই বিলোপ চাওয়া যদি ডানপন্থা হয়, তাহলে ধরেন এনসিপি ডানপন্থী। এনসিপি এইখানে একটা নতুন সংবিধান চায়, নতুন একটা গণতান্ত্রিক রাষ্ট্র চায়। এটা চাওয়া, গণতান্ত্রিক রাষ্ট্র চাওয়া যদি ডানপন্থা হয়, তাহলে এনসিপি ডানপন্থী। এখন ব্যাপার হচ্ছে যে ধরেন বাংলাদেশের রাজনীতিতে কিংবা বাংলাদেশের সমাজে মানে যাদেরকে আমরা ডানপন্থী বলে কোট আনকোট করি, মানে নির্দেশ করি, এই মানুষগুলো তো বাংলাদেশের সমাজে আসে, রাজনৈতিক পরিসরেও আছে। তাদের সাথে তো প্রত্যেকেরই বসতে হয়, প্রত্যেকেরই ধরেন কথা বলতে হয়। তো প্রত্যেকে বসে প্রত্যেকে কথা বলা, ধরেন কোনো একটা ইসলামিক দলের সাথে বসার পরেই যদি আপনাকে ডানপন্থী ট্যাগ দিয়ে দেওয়া হয়, এটা আসলে সেই ফ্যাসিবাদী রাজনীতি। ধরেন আপনি খেয়াল করে দেখেন, গত 16 বছর পুরোটা সময় ধরেন ট্যাগিং ছিল কি বিএনপি জামাত, বিএনপি জামাত, বিএনপি জামাত, বিএনপি জামাত বলার মধ্য দিয়ে এখানে যে ট্যাগের তৈরি করা হয়েছিল, বিএনপি এবং বিশেষ করে জামাতের লোকজনদেরকে হত্যাযোগ্য করা, মানে হত্যার করা, মানে জায়েজ করা ছিল এরকম। এখন এই ট্যাগটা আবার এখন চেষ্টা করা হচ্ছে যে এনসিপি জামাত কিংবা জামাত এনসিপি, এরকম একটা ফ্রেমিং করার চেষ্টা করা হচ্ছে। তো ফ্রেমিংটা আসলে করতেছে যারা, এইটা ধরেন আমরা বুঝতে পারি যে আওয়ামী লীগের ধরেন যে শক্তি এখানে ছিল, যে ফ্যাসিবাদী যে শক্তি, তাদের ধরেন রাজনৈতিক শক্তি, তাদের ধরেন কালচারাল শক্তি, তাদের বুদ্ধিভিত্তিক শক্তি এবং তাদের অর্থনৈতিক শক্তি, এই শক্তিগুলো ছিল। আমরা রাজনৈতিক শক্তিকে পরাজিত করতে পেরেছি, কিন্তু বাকি শক্তিগুলো বিভিন্ন ফর্মে এখানে রয়ে গিয়েছে। এখন এই শক্তিগুলো এটা বলবে, এটা খুব স্বাভাবিক, এটা আমরা মানতে পারি। কিন্তু এটা দুঃখজনক হচ্ছে যে বিএনপির দিক থেকেও মাঝে মাঝে এই আঙ্গুলটা তোলা হয়। যেই ট্যাগিংয়ের শিকার বিএনপি স্বয়ং গত 16 বছরে, বাংলাদেশে গত 16 বছরে কিংবা বাংলাদেশে 50 বছরের রাজনীতির হিসাব যদি আমরা করি, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি গত 16 বছরে আমার হিসাবে। হয়তো বা 72-75 আর একটু বড় বড় পরিমাণ হতে পারে, কিন্তু 72-75 একটা অল্প সময়,
হয়তোবা ইয়ের দিক থেকে বেশি, ক্যাজুয়ালিটির দিক থেকে বেশি, কিন্তু 16 বছর ধরে একটা রাজনৈতিক দল তাদের প্রধান নেতা ধরেন দেশে আসতে পারেন নাই, এইরকম ধরেন হওয়ার পরেও এই ট্যাগিংয়ের দিকে বিএনপি ঢুকবে কিনা এটা বিএনপির আসলে বিবেচনা করা দরকার। বাংলাদেশে যেই ট্যাগিংটা ছিল, যে ফ্রেমিংয়ের রাজনীতি ছিল, এটা বাংলাদেশ থেকে আমরা আউট করে দিয়েছি। আওয়ামী লীগকে আমরা রাজনৈতিকভাবে পরাজিত করেছি এবং আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের যে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং যে ধরেন বুদ্ধিভিত্তিক যে শক্তি আছে, যে ফ্যাসিবাদী শক্তি, এটাকে আমাদেরকে পরাজিত করতে হবে। সেটার জন্য আমাদের কিন্তু একটা বোঝাপড়া করা দরকার। এবং ওই যে মোস্তফা কামাল ভাই একটা কথা বলতেছিলেন, আমার ধারণা, আমি ধরে নিচ্ছি যে উনি এটা শব্দচয়নে ভুল করেছেন, যে বিএনপি এনসিপি শত্রু। বিএনপি এনসিপি শত্রু না। বিএনপি এনসিপি কিংবা ছাত্র জনতা, ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব, আমরা যারা গণ অভ্যুত্থানের অংশীদার, আমরা একত্রে লড়াই করে আওয়ামী লীগকে পরাজিত করেছি। এখন আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকবে, এটা খুব স্বাভাবিক। আমরা রাজনৈতিক ক্ষেত্রে আমরা ওই সময় সহযোগী ছিলাম, রাজনৈতিক ক্ষেত্রে আমরা এখন হয়তো বা প্রতিযোগী, কখনো কখনো আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। কিন্তু শত্রু মিত্রুর যে ব্যাপারটা বাংলাদেশে, যে ধরেন মনে করেন বিএনপিকে মেরে ফেলা জায়েজ, জামাতকে গুম করা জায়েজ, মৌলবাদীদেরকে গুম করা জায়েজ, ক্রসফায়ার দেওয়া জায়েজ, এই যে রাজনীতির যে ধরেন পাটাতন নির্মাণ করা, যেটা আওয়ামী লীগ করেছিল, আওয়ামী লীগের কালচারাল উইং, আওয়ামী লীগের বুদ্ধিভিত্তিক উইং, সেই রাজনীতিতে আমরা ফেরত যাব, এইটা আমাদের কাম্য হওয়া উচিত, অন্তত জুলাইয়ের এত বড় আত্মত্যাগের পরে। তো অতএব এই যে ডানপন্থীর যে এইটা আমাদের জন্য, আমি মনে করি যে এটা ভুল ট্যাগিং, আমাদের সবাইকে এটা আসলে বিবেচনা করা দরকার। এটা আমার ধারণা পেছন থেকে এই ফ্যাসিবাদী শক্তিদের যে খণ্ডাংশ এখনও রয়ে গিয়েছে বিভিন্ন জায়গাতে সমাজের মধ্যে, তারাই উস্কানিগুলো দেয়। এই উস্কানিগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত। ধরেন বাংলাদেশের ডানপন্থীদেরকে নিয়ে যে কথা বলা হয়, অন্তত এখন পর্যন্ত যারা ক্রিয়াশীল ডানপন্থী রাজনৈতিক দল বলে আমরা যাদেরকে মনে করি, আমিও তাদেরকে ডানপন্থী রাজনৈতিক দল বলেই বলছি, ঐক্যমত কমিশনের মধ্যে প্রায় সবাই তো একটা গণতান্ত্রিক প্রস্তাব দিয়েছে, এবং সংস্কারের যে প্রস্তাবও তারা দিচ্ছেন, এটা তো গণতান্ত্রিক সংস্কারের প্রস্তাব। এখন শুধুমাত্র উনি দাড়ি টুপি দেখেই কি ওনাকে আমি ডানপন্থী বলবো? ওনার রাজনৈতিক অবস্থান কি? ওনার রাজনৈতিক অবস্থান তো এখন গণতান্ত্রিক। তো আমি এই ফর্মে এখন আমি তার সাথে আলোচনা চালাবো। মানে একটা পিয়ার সিস্টেম চাওয়া, ধরেন ইসলামী আন্দোলন একটা পিয়ার সিস্টেম চাইছে, এটা চাইতেই পারে। পিয়ার সিস্টেম চাওয়া কি কোনো ধরেন খিলাফত কায়েমের ব্যাপার? এটা কি কোনো ডানপন্থা? এটা তো একটা গণতান্ত্রিক ব্যাপার এবং গণতন্ত্রের সর্বোচ্চ রূপ। তাহলে আমাদেরকে আসলে এই জায়গাগুলো আরেকটু ধরেন সহনশীলভাবে আরেকটু আলাপ আলোচনা করে আমাদেরকে আস্তে আস্তে করে আগানো দরকার। হ্যাঁ, আমি এটা স্বীকার করছি যে এনসিপির অনেকের দিক থেকেই ধরেন হয়তোবা কখনো কখনো একটু উত্তেজিত কথাবার্তা আমরা শুনেছি, কিন্তু এইটা তো আসলে যারা সিনিয়র রাজনীতিবিদ আছেন, যারা আগে থেকে রাজনীতি করেন, তাদের এইটাকে অতটুকু বিবেচনায় নিয়েই আসলে দিয়ে আচ্ছা ঠিক আছে, এরা নতুন এসেছে, ছোট মানুষ, কিছু ভুল করছে, আমরা একটু সহনশীল থাকি। কিন্তু পাল্টা যে ধরেন একই রকমের এইটা করলে আমাদের যে পরিবেশটা আমাদের দরকার, বাংলাদেশকে গণতান্ত্রিক উত্তরণের নিয়ে যাওয়ার জন্য যে পরিবেশটা দরকার, ওই পরিবেশটা আমরা পাবো না।